আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি ডক্টর রেজবল হাসান। আজকে কথা বলবো হাইপারটেনশন নিয়ে বা প্রেশার উচ্চ উচ্চ রক্তচাপ বা প্রেশারের রোগীদের কিছু ভুল ধারণা ভেঙে দেওয়ার চেষ্টা করব এবং প্রেশার রোগীদের কিছু ভুল ধারণা তো ভেঙে দিবই, সাথে সাথে প্রেশারটা কি আর কখন আমরা হাইপারটেনশন বলবো, প্রেশার বেশি হলে কোথায় যাওয়া উচিত, কি কি সমস্যা হতে পারে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কেমন? আচ্ছা, তো প্রেশারটা কি? আমরা আপনারা দেখে থাকবেন যে কৃষকরা যে পানি দেয় মোটরের মধ্যে পাইপ লাগায়ে, মোটর যখন চালু করে দেয় পাইপটা তখন কি হয়, ফুলে ফুলে যায়, বা পাইপের ভিতর দিয়ে পানিটা যাওয়ার সময় পাইপের গায়ে চাপ দেয়। এটাই হচ্ছে আমাদের শরীরে একটা হার্ট আছে বুকের বাম পাশে, যেটা কিনা সংকোচন প্রসারণ হচ্ছে প্রতি মিনিটে 75 বার। একজন স্বাভাবিক মানুষের জন্য, সুস্থ স্বাভাবিক মানুষের 75 বার, প্রতি মিনিটে 75 বার হার্টটা সংকোচন প্রসারণ করতেছে। এর ফলে কি হয়, সংকোচন করলে রক্তগুলো বের হয়ে নালি দিয়ে বের হয়ে ঘাড়ে, হাতে, মাথায় এবং শরীরের সমস্ত জায়গায় চলে যায়। আবার যখন প্রসারণ করে তখন কি হয়, ব্লাডটা তখন শরীর থেকে, মাথা থেকে, ঘাড় থেকে, হাত থেকে, পা থেকে হার্টে চলে আসে। হার্ট এই কাজটা একটা ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে করতেছে, বা সে নিজেই একটা ইলেকট্রিক সিগন্যাল জেনারেট করে, এখান থেকে সে ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে এই কাজটা করতেছে। তাহলে একটু খেয়াল করেন, হার্ট যখন পাম্প করে তখন কি ব্লাডটা বের হয়ে যায়, কি দিয়ে বের হয়ে যায়, রক্তনালী দিয়ে। এই রক্তনালীগুলো এত বেশি, আমাদের শরীরে অনেকগুলো রক্তনালী আছে, চিকন মোটা থেকে শুরু করে চিকন অসংখ্য রক্তনালী আছে। এই নালীগুলো, এমনও বলা হয় এই নালীগুলো যদি জোড়া দেওয়া হয় তাহলে এই পৃথিবীতে লম্বায় সে 1,00,000 কিলোমিটার হবে। সুবহানাল্লাহ। আর আমাদের শরীরের মধ্যে 5 লিটার রক্ত থাকে। একজন স্বাভাবিক মানুষের শরীরে 5 লিটার থেকে 6 লিটার রক্ত থাকে। এটা সে প্রতি মিনিটে 75 বার পাম্প করতেছে, এবং এই এতগুলো রক্তনালী দিয়ে সে চলাচল করতেছে। এবং এর মধ্যে কি কি যায়, এই রক্তগুলো আমাদের শরীরের প্রত্যেকটা কোষে, একটা হিউম্যান বডিতে লক্ষ লক্ষ কোষ থাকে, কোটি কোটি কোষ থাকে, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ থাকে। প্রত্যেকটা কোষের মধ্যে সে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, খাবার সাপ্লাই দিচ্ছে, গ্লুকোজ সাপ্লাই দিচ্ছে। আমরা যে মেডিসিন খাই সেই মেডিসিনগুলো নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কাজ করতেছে। তারপরে শরীরে কিছু হরমোন তৈরি হচ্ছে, যেমন ইনসুলিন, যেটার অভাবে ডায়াবেটিস হয়। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করতে পারবো। তো এই হরমোনগুলোও সে ব্লাড কি মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে নিয়ে যায়। তো ব্লাডের একটা অনেক বড় মেকানিজম আছে, অনেক বড় ফাংশন আছে আমাদের শরীরের মধ্যে। তো আমরা দেখলাম যখন হার্ট সংকোচন করে তখন ব্লাডটা বের হয়ে যায়, তখন আমরা এই প্রেশারটা যেটা পাই সেটা উপরের প্রেশারটা পাই। যেমন আমরা যদি বলি 120/80, তাহলে উপরেরটা বেশিটা হচ্ছে এই যে যখন সংকোচন করার ফলে যে প্রেশারটা পাই। আর যখন হার্টটা ফুলে যায়, মানে প্রসারণ হয়, তখন রক্তগুলো আবার হার্টের মধ্যে চলে আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো, সেগুলো তখন সেই প্রেশারটাকে আমরা বলি ডায়াস্টোলিক প্রেশার, অথবা সম্প্রসারণের ফলে উচ্চ যে রক্তচাপটা পাওয়া যায়। তাহলে এটা নর্মাল কত? নর্মাল হচ্ছে, আমি যদি দেখি একটু ব্রিটিশ হাইপারটেনশন সোসাইটি যে লিস্ট দেওয়া আছে সেই অনুযায়ী যদি বলি, তাহলে এটা হচ্ছে ব্রিটিশ হাইপারটেনশন সোসাইটি থেকে যে লিস্ট দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী যদি বলি, তাহলে অপটিমাল যে ব্লাড প্রেশার, অপটিমাল সেটা হচ্ছে সিস্টোলিক, যেটা বা এই যে সংকোচনের ফলে যে প্রেশারটা পাবো সেটা হচ্ছে আমার 120-এর নিচে, এবং ডায়াস্টোলিক বা সম্প্রসারণের ফলে যে হার্ট সম্প্রসারণের ফলে যে প্রেশারটা পাবো সেটা হচ্ছে ডায়াস্টোলিক, সেটা আমরা 80-এর নিচে। তাহলে 120-এর নিচে উপরেরটা, নিচেরটা 80-এর নিচে। তারপর যদি আমরা নর্মাল বলি, তাহলে নর্মাল যেটাকে বলতেছি সেটা হচ্ছে উপরেরটা 130-এর নিচে, নিচেরটা হচ্ছে শুধু 85-এর নিচে। এরপর যদি হাই নর্মাল বলি, তাহলে 130 থেকে 139 উপরেরটা, আর নিচেরটা হলো 85 থেকে 89। তাহলে 140/90 যদি হয় তাকে আমরা গ্রেড 1 হাইপারটেনশন বলতে পারি, বা প্রেশারের রোগী তাকে বলতে পারি। তাহলে প্রেশারের রোগীর কি করে, যেমন ধরেন প্রেশারের রোগীদের কি কি কারণে এই প্রেশারটা আরো বেশি হতে পারে, বা
প্রেসারে এর মধ্যে যে রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা গ্রহণ করতে পারি কি কি জিনিস, যে রিস্ক ফ্যাক্টরটা দুই ভাগে ভাগ করা হয়, একটা মডিফাইয়েবল একটা নন মডিফাইয়েবল। মানে একটা চেঞ্জ করা যায় যেটা আমরা নিজের খাদ্যাভ্যাস বা চলাফেরার মাধ্যমে বা আমাদের অভ্যাস চেঞ্জ করলে, কিছু নিয়মকানুন মেনে চললে আমরা চেঞ্জ করতে পারবো, এটা নিয়ন্ত্রণ করতে পারবো। আরেকটা হচ্ছে কি আপনার নন মডিফাইয়েবল। নন মডিফাইয়েবল গুলো তিনটা, দুই দুই তিনটা আছে বলে ফেলি। যেমন এজ, এজ হচ্ছে বয়স, কম বেশি তো আমরা করতে পারবো না, এটা তো আমাদের হাতে নাই। তারপরে হচ্ছে সেক্স, মানে ফিমেলে মহিলাদের চেয়ে পুরুষ মানুষের একটু প্রেশার বেশি থাকে, তাহলে এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তারপরে আরেকটা কি জেনেটিক, যেটা বংশগতভাবে চলে আসে, যে পরিবারের বাবা মার হাইপার টেনশন আছে, দাদা দাদির আছে, সন্তানে চলে আসছে, তো সেটা আমরা চেঞ্জ করতে পারবো না। আরেকটা কি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, এর মধ্যে কি কি আছে, যেমন ধরেন স্মোকিং করা, অ্যালকোহল পান করা, তারপরে কোলেস্টেরল বেশি, রক্তে কোলেস্টেরল বেশি থাকা, যেটা কিনা রক্তনালীর মধ্যে একটা রক্তনালীর মধ্যে জমে গিয়ে রক্তনালীটা চিকন করে দেয়, তখন কি প্রেশার বেড়ে যাবে, ইজিলি বোঝা যাচ্ছে। তারপরে কি ওবেসিটি, অনেক বেশি মোটা মানুষ। তারপরে কি হয়, স্যাডেন্টারি ওয়ার্কার, বসে বসে কাজ করে সবসময়, এই যে আমাদের মতো আমার মতো বসে বসে কাজ করি আমরা, আমরা কিন্তু ব্রেনের পরিশ্রম করি, আমাদের কায়িক পরিশ্রম হয় না। আরেকটা কি হাই সল্ট ইনটেক, অনেক বেশি লবণ খায়, লবণ খাইতে পছন্দ করে। আচ্ছা, এই সল্ট নিয়ে অনেক কথা বলবো। আচ্ছা, খুব মজার একটা কথা বলি। আমার এক পরিচিত লোক ফোন দিছে, দিয়ে বলতেছে অনেক বেশি প্রেশার, এখন কি করবে। আমি কি বলবো, ডক্টরের কাছে যেতে হবে, প্রেশারটা অনেক বেশি, তাহলে তো আপনার ম্যানেজমেন্ট করতে হবে। তো সে বলল যে তেঁতুল, তেঁতুল খাইলে নাকি প্রেশার কমে। আমি তো তেঁতুল খাইছি। ও, ভালো কথা, তেঁতুল খাইছেন, তো তেঁতুল খেয়ে কমছে? বলে না, তেঁতুল খাইলাম, লবণ দিয়ে তেঁতুল খাইলাম, তিতা লাগতেছিল, তো তো প্রেশারও বেড়ে গেছে। তো বোকার মতো কথা, যে দেখেন, এই আমি তো হাসবো না কাঁদবো বুঝতেছি না। আসলে কি হয়, এই যে তেঁতুল গুলা যেগুলো রাস্তাঘাটে বিক্রি হয়, ধুলা বালি ময়লা দুনিয়ার, তেঁতুল একটা ফল, আমি বলবো না যে এটা খাইলে আপনার, এটা খাওয়া নিষেধ, এটা খেতে পারবেন আপনি, কিন্তু এটা এমার্জেন্সি ভাবে আপনার প্রেশার কমাবে এরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তাহলে তেঁতুলে কি হয়, তেঁতুল যে আপনি লবণ দিয়ে খাইলেন এটা আরো ক্ষতিকর। লবণের মধ্যে কি থাকে, সোডিয়াম থাকে, এই সোডিয়ামটা আমাদের শরীরে পানি ধরে রাখে। আমরা প্রথম দিকে আমি বলেছি যে 5 লিটার রক্ত থাকে শরীরের মধ্যে, আরো যদি পানি ধরে নেয়, সোডিয়াম আরো বেশি, লবণ খাইলেন, লবণ বেশি খাইলেন, এবং লবণ কি, এই লবণের কন্টেন্ট কি, সোডিয়াম পানি ধরে রাখতে সাহায্য করে শরীরের মধ্যে। তার মানে আরো বেশি প্রেশার বেড়ে যাবে, ব্লাড তখন 5 থেকে 6 লিটার 7 লিটার হবে, তখন বেশি প্রেশার বাড়বে না। এখন কি করে, আরেকটা আরেকটা ইলেকট্রোলাইট আছে যেটা কিনা পটাশিয়াম, পটাশিয়াম আবার প্রস্রাবের মাধ্যমে পানিটা বের করে দেয় শরীর থেকে, তাহলে এ আবার প্রেশার কমাতে সাহায্য করে। তো পটাশিয়াম কোথায় পাওয়া যায়, ম্যাক্সিমাম টাইম ফ্রুটসে পাওয়া যায়, যেমন তেঁতুলে পাওয়া যায়, বানানাতে, কলাতে পাওয়া যায়, কোকোনাট বা ডাবের পানিতে পাওয়া যায়, গাজরে পাওয়া যায়, অ্যাপেল মালটা এগুলোতেও পাওয়া যায়। তো পটাশিয়াম, পটাশিয়াম কি করে, প্রেশার একটু কমাতে সাহায্য করে, কিন্তু এটা তো এমার্জেন্সি ভাবে আপনার প্রেশার কমাবে না। তো তেঁতুল খেয়ে আসলে, তেঁতুল যদি আবার লবণ দিয়ে খান তাহলে এটা সবচেয়ে বোকামি হবে। আর তেঁতুল বরং এই রাস্তাঘাটের যে ময়লাযুক্ত তেঁতুল খেলে বরং পেট খারাপ হওয়ার চান্স থাকে, এই জন্য প্রেশারে বেড়ে গেলে, সমস্যা হলে আপনার ডক্টরের শরণাপন্ন হওয়াই উচিত। আচ্ছা, এখন প্রেশারের কারণে কি কি ক্ষতি হতে পারে, আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে। যেমন ধরেন প্রেশারের অনেক বেশি হাইপারটেনশন থাকলে আপনি কি দেখেছেন, যে আপনি খেয়াল করবেন যারা জিম করে তাদের কিন্তু এই যে এগুলো জায়গায় ফুলে যায়। তো একইভাবে হার্ট কি করে, সবসময় পাম্প করে, সবসময় পাম্প করে, সে একটা নিজস্ব ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে পাম্প করে। তাহলে সে কি করলে, এই পাম্প করতে গিয়ে সে যদি প্রেশারের এগেনস্টে পাম্প করতেই থাকে, মানে অনেক বেশি প্রেশার থাকে আপনার, সে ব্লাড পাম্প করতে করতে হার্ট কি অনেক বেশি কাজ করতেছে, তখন কি হার্ট ফুলে যায়, হার্ট মাসলটা হাইপারট্রফি হয়, ফুলে যায়, বড় হয়ে যায়। তখন কি সে ওই পরিমাণ ইলেকট্রিক সিগন্যাল, বড় হওয়ার কারণে তার তো ইলেকট্রিক সিগন্যাল বেশি লাগবে। একটা ছোট বাতি জ্বলতে যত ইলেকট্রিক লাগে, বড় বাতি জ্বলতে তো বেশি ইলেকট্রিসিটি লাগে, তাই না? তো একইভাবে হার্ট যখন বড় হয়ে যায় তখন তার ইলেকট্রিসিটি বেশি লাগে, কিন্তু এটা যদি আপনি, এটা তো সে জেনারেট করতে পারে না, এই জন্য হার্ট ফেইল হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। আর কি হতে পারে, প্রেশার অনেক বেশি বেড়ে গেলে ব্রেনের রক্তনালী, চোখের রক্তনালী, কিডনির রক্তনালী, চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী, প্রেশার বেশি, অনেক বেশি, অনেক বেশি প্রেশার, তখন কি হবে, রক্তনালীগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে। তখন কি হবে, রেটিনাল
রেটিনা নষ্ট হয়ে যাবে বা ব্লাইন্ডনেস হতে পারে, রেটিনোপ্যাথি হতে পারে, নেফ্রোপ্যাথি হতে পারে, কিডনির যে নেফ্রন থাকে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে সূক্ষ্ম সূক্ষ্ম। ব্রেনে রক্ত চলাচল, ব্রেনের রক্তক্ষরণ হতে পারে, এটাকে বলি আমরা হিমোরেজিক স্ট্রোক। তো এইভাবে প্রেশারের ক্ষতিকর দিকগুলো এগুলো। যখন প্রেশার এখন উপসর্গ, কোন কোন উপসর্গ দেখলে আমি বুঝবো যে আমার হাইপারটেনশন হয়েছে, যেমন হচ্ছে বা প্রেশার বেড়ে যাচ্ছে, যেমন ধরেন ঘাড় ব্যথা, তারপরে মাথা ব্যথা হওয়া, অবসাদ লাগা, ঘুম না আসা, চোখের পিছনে ব্যথা করতে পারে, মাথা ঘুরতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, এগুলো হতে পারে। তখন আপনার প্রেশারটা দেখে নেওয়া উচিত। আর প্রেশার কন্ট্রোল করবে কে? একজন অবশ্যই এমবিবিএস ডক্টরের পরামর্শ নিতে হবে। আপনার প্রেশার বেড়ে গেলে বা প্রেশারের সমস্যা থাকলে, হাইপারটেনশন হলে অবশ্যই এমবিবিএস ডক্টরের পরামর্শ নিতে হবে। যত্রতত্রভাবে প্রেশার ওষুধ খাওয়া যাবে না, কেননা এই প্রেশার ওষুধগুলার কিছু কিছু প্রেশার ওষুধের সাইড ইফেক্ট থাকে, আবার কিছু কিছু প্রেশার ওষুধ সবাইকে দেয়া যাবে না। যার যে রোগ আছে, কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো হাঁপানি থাকতে পারে, সেই সব ক্ষেত্রে আমরা সব প্রেশার ওষুধ সব পেশেন্টকে দিতেও পারবো না। এই জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। প্রেশার সবচেয়ে ভালো, প্রেশারের নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে একজন নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ। তাছাড়াও এমবিবিএস ডক্টর এবং মেডিসিন বিশেষজ্ঞ আপনার প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আপনার মেডিসিন বিশেষজ্ঞ অথবা নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া খুব ভালো। কমপক্ষে এমবিবিএস ডক্টরের পরামর্শ ছাড়া আপনি কখনোই প্রেশারের ওষুধ খাবেনও না, চেঞ্জও করবেন না, এবং ফার্মেসি থেকে যত্রতত্র প্রেশার ওষুধ নিয়ে এগুলো খাবেন না। তো আশা করি সকলেই ভালো থাকবেন। তো আমরা কিছু ভুল ধারণা ভাঙার চেষ্টা করছি, আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ।